স্বাগত ডিবিসি সংবাদে আপনাদের সাথে আছি সোনিয়া আফরিন ঈশিতা। এবারে জানাবো খবরের বিস্তারিত। নানা কারণে লিবিয়ায় আটকে পড়া ১৭৬ বাংলাদেশিকে ফিরিয়ে আনা হয়েছে। আন্তর্জাতিক অভিবাসন সংস্থা IOM এর সহযোগিতায় গেল রাত ৩টায় বুরাক এয়ারলাইন্সের একটি ফ্লাইটে দেশে ফেরেন তারা। আর পরিবারকে কাছে পেয়ে উচ্ছ্বসিত এই বাংলাদেশিরা বললেন, পাচারের শিকার হয়েছিলেন। এক বুক স্বপ্ন নিয়ে লিবিয়ায় পাড়ি জমিয়েছিলেন তারা, কিন্তু জানতেন না এই দূর দেশে পাড়ি জমানো তাদের জন্য কাল হবে। রুটি রোজগার তো হয়নি, বরং যে খরচ হয়েছে তাও হারিয়েছেন তারা। প্রত্যাবাসিতদের মধ্যে ১০৬ জন লিবিয়ার তাজুরা ডিটেনশন সেন্টারে আটক ছিলেন। বাকি ৭০ জন বিপদগ্রস্ত অবস্থা থেকে স্বেচ্ছায় দেশে ফিরেছেন। এদের মধ্যে ১২ জন শারীরিকভাবে অসুস্থ। মাফিয়া বলতে ডেকে দেখা যাচ্ছে আমাকে নিয়ে পুলিশে নিয়ে বিক্রি করে দিয়েছে বাঙালির কাছে। ৫ লাখ দিতে পারেন, দেখো আবার বিক্রি করে দিয়েছে আর এক জায়গায়। যাওয়ার পর যে মাইরা দুইরা বহুত কিছু করছে, আবার এইসব গাও হয়ে পচে গেছে। স্যার তো নিজের সচ্ছলতার জন্য, পরিবার সচ্ছলতার জন্য গেছিলাম, কিন্তু হার মেনে ফিরে আসতে হলো। দেশের বিমানবন্দরে নেমে পরিবারকে কাছে পেয়ে আনন্দের ঝিলিক তাদের চোখে মুখে। তবে কষ্টও আছে অনেক কিছু হারানোর। আমার মনে হচ্ছে যে আমাদের ঈদ আনন্দ আজকেই আমাদের। যে দালালে খুব পড়ে আমরা ভুক্তভোগী, সে দালালকে বললে আমারে খালি বলতো যে তোমার ভাই এখন বিপদের মুখে, কাউকে বলা যাবে না, কাউকে বললে ঝামেলা হইতে পারে। সরকারের কাছে আমাদের একটাই দাবি, যাতে এই দালাল চক্রগুলা এভাবে এই কাজগুলো না করতে পারে। ১৯ ও ২৬ মার্চ আরও দুটি ফ্লাইটে ৩০০-র বেশি বাংলাদেশি নাগরিককে ফিরিয়ে আনার কথা রয়েছে। বাংলাদেশ দূতাবাসের সরাসরি তত্ত্বাবধানে ২০১৭ সাল থেকে এখন পর্যন্ত ৯,১৮৩ জন বাংলাদেশি দেশে প্রত্যাবাসিত হয়েছেন। মেহেরমুনি, ডিবিসি নিউজ, ঢাকা। ৪ দিনের সফরে আজ বৃহস্পতিবার বাংলাদেশ আসছেন জাতিসংঘ মহাসচিব অ্যান্তনিও গুতেরেস। বিকেল ৫টায় ঢাকায় আসবেন। ১৬ই মার্চ তিনি ফিরে যাবেন। সফরে শুক্র ও শনিবার তার মূল কর্মসূচিগুলো আছে। শুক্রবার প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুস ও পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেনের সঙ্গে সাক্ষাৎ করে তিনি কক্সবাজারে রোহিঙ্গা শিবির পরিদর্শন করতে যাবেন। তার সঙ্গে থাকবেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস। জাতিসংঘের মহাসচিব কক্সবাজার থেকে সরাসরি রোহিঙ্গা শিবিরে চলে যাবেন। সেখানে তিনি বিভিন্ন অনুষ্ঠানে অংশ নেবেন। কর্মসূচিগুলো শেষ হওয়ার পর তিনি রোহিঙ্গাদের সঙ্গে ইফতার করবেন। শুক্রবার জাতিসংঘের মহাসচিবকে নিয়ে কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে যাচ্ছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস। এই সফরকে ইতিবাচক হিসেবে দেখছেন রোহিঙ্গারা। মিয়ানমারের রাখাইন রাজ্যে রোহিঙ্গাদের জন্য সেফ জোন প্রতিষ্ঠার দাবি জানানো হবে বলেও মনে করা হচ্ছে। এছাড়া খাদ্য সহায়তা স্বাভাবিক রাখা সহ নানা দাবি জানাবেন রোহিঙ্গারা। কক্সবাজারের আশ্রয় শিবিরে বসবাস ১২ লাখের বেশি রোহিঙ্গার। ২০১৭ সালে ব্যাপক অনুপ্রবেশের পর ৮ বছরে একজন রোহিঙ্গাকেও মিয়ানমারে ফেরত পাঠানো সম্ভব হয়নি। উল্টো গত কয়েক মাসে রাখাইন থেকে পালিয়ে ঠাঁই নিয়েছে আরও অন্তত ৮০,০০০ রোহিঙ্গা। এদিকে জাতিসংঘের বিশ্ব খাদ্য কর্মসূচি WFP খাদ্য সহায়তা $12.৫ থেকে কমিয়ে $6 করার ঘোষণায় উদ্বিগ্ন রোহিঙ্গারা। তহবিল সংকটে শিশুদের শিক্ষা বন্ধের পাশাপাশি বাড়ছে স্বাস্থ্যসেবা থেকে বঞ্চিত হওয়ার শঙ্কাও। এমন বাস্তবতায় শুক্রবার উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে যাচ্ছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুস ও জাতিসংঘের মহাসচিব অ্যান্তনিও গুতেরেস। এ সফরে প্রত্যাবাসন ইস্যুতে অগ্রগতি হবে এমন আশা রোহিঙ্গা কমিউনিটি নেতাদের। মিয়ানমারের রাখাইন রাজ্যে রোহিঙ্গাদের জন্য সেফ জোন প্রতিষ্ঠার দাবিও জানাবেন তারা। সেই হিসাবে আর রেসপন্সিবিলিটি হল যে UN তো UN আর কানত যদি সে রোহিঙ্গা কান আর টুপি দিছে জুঙ্গরে আর তো যাইলে আর ফিরিয়ে আনো উড়িব আর তো বাংলা সমাজীয় এত বেশি পারেশান দিয়ে আনো উড়িব। এখন আর বাংলাদেশের পাপিলিগল্লা বেশি বড় চ্যালেঞ্জেস বনি গই। এদিকে এ সফরের মধ্য দিয়ে প্রত্যাবাসন সহ বিভিন্ন কার্যক্রমে ইতিবাচক বার্তা আসবে এমন আশায় স্থানীয়দের। আমাদের দুইটাই প্রত্যাশা, একটা হচ্ছে ভলান্টিয়ারি রিপার্টিশনটা যাতে দ্রুত গতিতে হয়, পাশাপাশি রোহিঙ্গাদের ফেরত না যাওয়া পর্যন্ত ওদের যে রেশনের ব্যবস্থাটা যাতে আগের জায়গায়। দুই বিশিষ্ট ব্যক্তির সফর ঘিরে নেওয়া হয়েছে কয়েক স্তরের নিরাপত্তা বলয়। আমরা কক্সবাজার জেলার বাহিরেও আমাদের বাহির থেকে কিছু ফোর্স আসছেন। সব মিলিয়ে আমাদের ১২০০ ফোর্স এখানে ডেপ্লয়মেন্ট থাকবেন। এখানে সাদা পোশাকে ট্রাফিক, স্ট্রাইকিং, মোবাইল পার্টি, পিকেট, কয়েকটি স্তরে আমাদের নিরাপত্তা ব্যবস্থা এখানে রয়েছে।
এই সফরে আন্তর্জাতিক মহল রোহিঙ্গাদের সঙ্গে আছে এবং তারা স্বদেশে ফিরবে দেয়া হবে এমন বার্তা বলছেন শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার। তো এর মাধ্যমে বিশ্ব সম্প্রদায় যে রোহিঙ্গাদের পাশে রয়েছেন সেটি একটি প্রতীকী রূপ হিসেবে দেখা যাবে এবং যারা রোহিঙ্গাদেরকে নির্যাতন করে বাংলাদেশে পাঠিয়েছে এখনো রোহিঙ্গাদের প্রতি এক ধরনের নির্যাতন এবং হত্যা লুণ্ঠন ঘরবাড়ি পোড়াচ্ছে রাখাইনে, তাদেরকে বার্তা দেয়া হবে যে বিশ্ব সম্প্রদায় এবং বাংলাদেশ রোহিঙ্গাদের পাশে আছে। এর আগে 2018 সালের 2রা জুলাই কক্সবাজারের উখিয়া ক্যাম্প সফর করেছিলেন জাতিসংঘের মহাসচিব। ডিবিসি নিউজ ডেস্ক। এখন আলোচনায় জুলাই অভ্যুত্থানে নেতৃত্ব দেয়া তরুণদের গঠন করা দল জাতীয় নাগরিক পার্টি এনসিপি আগামী জাতীয় নির্বাচনে দলীয় প্রতীকে ভোট করতে ইসির শর্ত পূরণ করে নিবন্ধনের জন্য আবেদন করতে চায় দলটি। এদিকে নতুন রাজনৈতিক দলের নিবন্ধন আবেদনের জন্য গণবিজ্ঞপ্তি জারি করেছে নির্বাচন কমিশন। শর্ত পূরণ করে নিবন্ধনের জন্য আবেদন করা যাবে 20 এপ্রিল পর্যন্ত। 2008 সালে এটিএম শামসুল হুদা কমিশন আইনি সংস্কার এনে চালু করে নিবন্ধন প্রথা। তাতে দেওয়া হয় 3টি শর্ত। এখন পর্যন্ত 54টি দল ইসির নিবন্ধন পেলেও শর্ত পূরণে ব্যর্থ বা আদালতের আদেশে জামায়াত সহ 5টি দলের নিবন্ধন বাতিল করা হয়। ছাত্র জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতন ঘটলে এবি পার্টি, গণ অধিকার পরিষদ, নাগরিক ঐক্য এবং গণসংহতি আন্দোলনকে নিবন্ধন দেয় নির্বাচন কমিশন। এদিকে ইসির সব শর্ত পূরণ করে নিবন্ধনের জন্য আবেদন করা হবে বলে জানালেন জাতীয় নাগরিক পার্টির সদস্য সচিব আক্তার হোসেন। বলেন, যত দ্রুত সম্ভব শর্ত পূরণ করেই আবেদন করবেন তারা। নির্বাচনে অংশগ্রহণ করতে হলে একটা দলীয় প্রতীক পেতে গেলে যে নিবন্ধনের প্রয়োজন হয়, নিবন্ধনের জন্য যেসব শর্তাবলী পূরণ করতে হয় সেসব শর্তাবলী যত দ্রুত সময়ের মধ্যে সম্ভব আমরা পূরণ করতে পারি, সেই জন্য আমরা আমাদের কার্যক্রমগুলো বিস্তৃত করবার চেষ্টা করছি। আর নিবন্ধনের শর্ত শিথিল করা হয়নি জানিয়ে নির্বাচন কমিশন বলছে, বিদ্যমান আইন বিধি মেনেই করতে হবে আবেদন। নতুন কোনো শর্ত এখানে আলাপ করা হয়নি, কোনো শর্ত শিথিলও করা হয়নি। নতুন যারা রাজনৈতিক দল হিসেবে নিবন্ধিত হতে চান তারা আগামী 20 এপ্রিল 2025 তারিখ পর্যন্ত নির্ধারিত শর্ত পূরণ করে আমাদের কাছে আবেদন করবেন। আমরা সেটা পর্যালোচনা করব এবং তার পরবর্তীতে যে নিবন্ধন প্রক্রিয়া আছে সেটা সম্পন্ন করব। ত্রয়োদশ জাতীয় নির্বাচনের আগে নতুন নিবন্ধন কার্যক্রম শেষ হলে আরও বাড়বে নিবন্ধিত রাজনৈতিক দল। নূপুর মাহমুদ, ডিবিসি নিউজ, ঢাকা। ইন্টার্ন চিকিৎসকদের জাতীয় স্টিয়ারিং কমিটির উপর পুলিশি হামলার প্রতিবাদে 24 ঘণ্টা সব হাসপাতালের আউটডোর সেবা বন্ধের ঘোষণা থাকলেও বিভিন্ন স্থানে কার্যক্রম স্বাভাবিক রয়েছে। সকাল থেকে কোনো কোনো হাসপাতালে বিক্ষোভ করছেন চিকিৎসকরা। কোনো কোনো হাসপাতালের আউটডোর সেবা বন্ধ থাকায় ভোগান্তিতে পড়েছেন রোগীরা। অনেক হাসপাতালে সকাল থেকে বহির্বিভাগে চিকিৎসা সেবা বন্ধ করে দেওয়া হয়। সকালে চিকিৎসকরা এসে টিকিট কাউন্টার সহ সব কার্যক্রম বন্ধ করে দেয়। এরপর থেকেই চিকিৎসা সেবা বন্ধ হয়ে যায়। অনেক রোগীকে ডাক্তার না দেখিয়ে ফেরত যেতে হচ্ছে। টিকিটও এরা দেন না, ডাক্তার নাই। ও সমস্যা আমার বেমারে লইয়া আসলাম আর কি হসপিটালে, ওখান থেকে কিচ্ছু নাই। আপনার টিকিট কাউন্টারে গেছিলাম, তারা টিকিটের দরজা বন্ধ। আইছিলাম আপনার 8 কাউন্টার অন্য গেছে, তারা কইছে আজকে বন্ধ। এ বিষয়ে আরো বিস্তারিত জানাতে আমাদের সাথে সিলেট এবং চট্টগ্রাম থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মীরা। শুরুতেই যেতে চাই সিলেটে, সেখানে আছেন আমাদের সহকর্মী প্রত্যুষ তালুকদার। প্রত্যুষ, রোগীদের ভোগান্তি কেমন দেখছেন এবং কি বলছেন রোগী এবং তাদের স্বজনেরা, আর আন্দোলনরত চিকিৎসকরা কি বলছেন, এর পরবর্তী কর্মসূচি তাদের কি হবে? ধন্যবাদ। আমি এখন রয়েছি সিলেটের উসমানী মেডিকেল কলেজ হাসপাতালের ঠিক সামনেই। আমার পাশে একটি টিকিট কাউন্টার রয়েছে। তো সকাল থেকে এই হাসপাতালের চিত্র আমি একটু জানাতে চাই। সকাল থেকে কিন্তু যে বিষয়টা আমরা দেখেছি, সকাল 9টা থেকে 10টা পর্যন্ত টিকিট প্রদান বন্ধ ছিল, আউটডোরের সেবা বন্ধ ছিল। তবে এরপর থেকে কিন্তু পরিস্থিতি কিছুটা পরিবর্তিত হতে শুরু করেছে। আমরা দেখেছি সকাল 10:30টা থেকে এখানে এই যে কাউন্টারটি আপনারা দেখছেন, সেই কাউন্টারে কিন্তু টিকিট দেয়া শুরু হয়েছে। এর আগে সকালে 10টা পর্যন্ত
10টা থেকে 10:15 পর্যন্ত টিকিট না পেয়ে অনেকে কিন্তু ফিরে গেছেন, অনেকে ভোগান্তির কথা বলেছেন। তবে ঠিক 10:15টার পর থেকে এখানে টিকিট প্রদানের যে প্রক্রিয়া সেটি কিন্তু শুরু হয়েছে। আর আন্দোলনকারীদের সাথে আমরা কথা বলার চেষ্টা করেছি, দু একজন আন্দোলনকারীকে আমরা পেয়েছি, তারা জানিয়েছেন যে আজকে উসমানী মেডিকেল কলেজের যে একাডেমিক কার্যক্রম সেটি কিন্তু বন্ধ রয়েছে তাদের কর্মসূচির অংশ হিসেবে, এবং এখন পর্যন্ত তারা আসলে সিলেটে কোনো ধরনের মিছিল সমাবেশ কিংবা বিক্ষোভ করেননি আজ সকাল থেকে। তবে একটি বিষয় আমাদেরকে জানিয়েছেন, হয়তো দুপুর 12টার দিকে তারা একটি সংবাদ সম্মেলন করবেন। এছাড়াও আমরা রোগীদের কাছ থেকে জানতে পেরেছি সকালে কিছু জায়গায় কিছু রোগী তারা চিকিৎসা পেয়েছেন, তবে সব কিছুর পরও জরুরি বিভাগ চালু রয়েছে বলে জানিয়েছেন চিকিৎসকরা। তো এখন পর্যন্ত ইন্টার্ন চিকিৎসকরা আমাদেরকে জানিয়েছেন তারা দুপুর 12টার দিকে একটি সংবাদ সম্মেলনের আয়োজন করবেন, এবং সেই সংবাদ সম্মেলনে আসলে সিলেটের তাদের কার্যক্রম কি সেটি কিন্তু আমাদেরকে তারা জানিয়ে দেবেন। তো সবশেষ খবর হচ্ছে যে বেশ কয়েকদিন পর আজ থেকে আউটডোরের কার্যক্রম স্বাভাবিক হতে শুরু করছে, এবং বিশেষ করে কাউন্টারগুলোতে টিকিট দেয়া শুরু হয়েছে। এই হচ্ছে সিলেটের পরিস্থিতি। প্রত্যুষ, আপনাকে ধন্যবাদ। এদিকে আমাদের সাথে চট্টগ্রাম থেকে যুক্ত আছেন সহকর্মী মাসুদুল হক। মাসুদ, আপনি শুনছিলেন যে সিলেট থেকে প্রত্যুষ জানাচ্ছিলেন যে সকাল 9টা থেকে 10টা পর্যন্ত টিকিট বন্ধ ছিল, এরপরেই স্বাভাবিক হয়েছে টিকিট বিক্রি কার্যক্রম। চট্টগ্রামে কি অবস্থা, কেমন পরিস্থিতি দেখছেন, সব মিলে বিস্তারিত জানাবেন। সারা দেশের মতো চট্টগ্রামেও কিন্তু ইন্টার্ন যারা চিকিৎসক রয়েছে তাদের ডাকে যে কর্মবিরতি সেটি চলছে। তবে এর ফলে কিন্তু বহির্বিভাগে তেমন সমস্যা হচ্ছে না, যদিও গতকাল তাদের যে কর্মসূচি ছিল সে সময় কিন্তু বহির্বিভাগে কিন্তু টিকিট ছিল বন্ধ, এবং তাদের যে চিকিৎসা সেবা সেটি কিন্তু ব্যাহত হয়। আজকে সকাল থেকে আমরা দেখেছি চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের বিভিন্ন বিভাগে কিন্তু যারা রোগী তারা কিন্তু সেবা পাচ্ছে, যদিও গতকাল কিন্তু পুরোপুরি কিন্তু বহির্বিভাগ সহ বিভিন্ন বিভাগে কিন্তু পুরোপুরি চিকিৎসা সেবা বন্ধ ছিল। এবং আজকে কিন্তু যেটি চলছে আপনার কর্মবিরতি, এর ফলে কিন্তু যারা দূর দূরান্ত থেকে যারা আসছে তারা কিন্তু অনেক আপনার ভোগান্তির সম্মুখীন হতে হচ্ছে। এবং এছাড়া জরুরি বিভাগেও কিন্তু অনেকটা আপনার চিকিৎসা সেবা ব্যাহত হচ্ছে। অর্থাৎ গতকাল থেকে আজকেও কিন্তু মোটামুটি আপনার চিকিৎসা সেবা ঠিক থাকলেও কিন্তু এখনও স্মুথলি এখনও আসেনি। অর্থাৎ এখানে অনেক চিকিৎসক এখানে যোগ দেননি, ফলে যারা অন্যান্য যারা চিকিৎসক রয়েছে তাদের মাধ্যমে কিন্তু কার্যক্রম চলছে। মূলত আপনারা জানেন গতকাল কিন্তু উচ্চতর একটি রায় ছিল, সেই রায়ের পরে কিন্তু এখানে যারা আন্দোলনকারী তারা আমাদেরকে বলেছিল যে তারা অনেকটা সন্তুষ্ট, তাদের যে কর্মবিরতি তারা সেটি প্রত্যাহার করবেন। কিন্তু হঠাৎ করে তাদের উপর হামলার প্রতিবাদে সারা দেশব্যাপী তারা গতকাল কিন্তু 24 ঘন্টার আন্দোলনের ডাক দেয়। তারই ফলে কিন্তু আজকে সকাল থেকে আমরা দেখেছি চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে কিন্তু চিকিৎসা সেবা অনেকটা ব্যাহত হচ্ছে। অর্থাৎ অন্যান্য সময় যেভাবে আপনার চিকিৎসা সেবা চলে কর্মবিরতির ফলে তাদের চিকিৎসা সেবা ব্যাহত হচ্ছে। এবং একটু পরে অর্থাৎ 11টার পরে এখানে যারা আন্দোলনকারী যারা চিকিৎসক তাদের একটি মানববন্ধন এবং একটি বিক্ষোভ সমাবেশ হওয়ার কথা রয়েছে, সে সময় হয়তো আমরা আপনাকে আরও খবর জানতে পারবো। এই ছিল আমার কাছে চট্টগ্রাম থেকে খবর। মাসুদ, আপনাকে ধন্যবাদ। দেশে কিডনি সংক্রান্ত রোগে ভুগছে 3,80,00,000 মানুষ। ডায়াবেটিস ও উচ্চ রক্তচাপের কারণে প্রতি বছর বাড়ছে এ রোগে আক্রান্তের সংখ্যা। বিশেষজ্ঞরা বলছেন যথাযথ স্বাস্থ্যবিধি মেনে জীবনযাপন করলে 50 থেকে 69 ভাগ কিডনি রোগ প্রতিরোধ সম্ভব। আইন সংশোধন করে কিডনি দানকে সবার জন্য উন্মুক্ত করার জন্য বিষয়টি বিবেচনা করতেও সরকারকে অনুরোধ জানিয়েছেন সংশ্লিষ্টরা। কিডনি মানুষের শরীরের একটি গুরুত্বপূর্ণ অঙ্গ। এটি রক্তকে পরিশোধন করে, অতিরিক্ত পানি ও বর্জ্য পদার্থকে শরীর থেকে বের করে দেয়, রক্তচাপ নিয়ন্ত্রণে পালন করে সহায়ক ভূমিকা। সরকারি ও বেসরকারি সংস্থা হিসেবে বাংলাদেশে দীর্ঘস্থায়ী কিডনি রোগের জটিলতায় ভুগছেন প্রায় 4 কোটি মানুষ। কিডনি বিকল হয়ে গেলে বেঁচে থাকার একমাত্র উপায় কিডনি সংযোজন অথবা ডায়ালাইসিস। কিন্তু এই চিকিৎসা এতটাই ব্যয়বহুল যে শতকরা 10 জন রোগী তা বহন করতে পারে না। তাই বাংলাদেশের মতো উন্নয়নশীল দেশে প্রায় 90 ভাগ রোগী চিকিৎসার অভাবে মৃত্যুবরণ করে। প্রতি 10 জনে একজন কিডনি রোগী বিদেশে, কিন্তু আমাদের দেশে প্রতি 7 জনে একজন কিডনি রোগী। 40,000 থেকে 45,000 রোগীর কিডনি পুরোপুরি নষ্ট হয়ে যাচ্ছে। 75 থেকে 80 ভাগ রোগী আইদার ফ্যাসিলিটির অভাবে অথবা টাকা পয়সার অভাবে মৃত্যুবরণ করছে প্রতি বছর। চিকিৎসকরা জানান ব্যয়বহুল হওয়ায় 80 ভাগ রোগী ডায়ালাইসিস চালিয়ে নিতে পারেন না। আছে আরও আনুষঙ্গিক খরচ।
আর বেসরকারি হাসপাতালের চিকিৎসা তো কারো কারো কল্পনারও অতীত। সেই মেশিন থেকে শুরু করে ব্লাড লাইন, ডায়ালাইজার, যতগুলো কনজিউমেবল আইটেম আছে সবই তো বিদেশ থেকে আনতে হয়। এখন ডলারের মূল্য বৃদ্ধি পেয়েছে, যে আইটেমগুলো বিদেশ থেকে ইম্পোর্ট করা হচ্ছে সেগুলোর উপরে তো এদেশের শুল্ক আছে। তো সব কিছু দিয়ে দেখা যায় যে খরচ অনেক বেড়ে গেছে। শতকরা 10 ভাগ লোকেরও সামর্থ্য নেই এই দীর্ঘমেয়াদী ব্যয়বহুল চিকিৎসা চালিয়ে যাওয়ার। বিশেষজ্ঞরা জোর দিচ্ছেন কিডনি প্রতিস্থাপনের উপর, যার জন্য প্রয়োজন আইনের সংশোধন। যে আমাদের যে অর্গান অ্যাক্ট ল আছে সেটা বয়সটা একটু বাড়ানো দরকার। মৃত ব্যক্তির কিডনি, যেটাকে আমরা বলি ব্রেন ডেথ, যারা আইসিইউতে মৃত্যুবরণ করে, সেইটা বাড়ানো দরকার। দাতার পরিধিটা এখনও সংকীর্ণ, একটা সীমার মধ্যে থাকাতে কিন্তু প্রচুর পরিমাণে এদেশের রোগী বিদেশে যে কিডনি কিনে তারপর তার ট্রান্সপ্লান্ট করছে। তারা আরও জানান, রোগীর ন্যূনতম চিকিৎসা সেবা নিশ্চিত করতে প্রতিটি জেলায় 10 বেডের ডায়ালাইসিস সেন্টার স্থাপনের উদ্যোগ নিয়েছে সরকার। তাহসিনা জেসি, ডিবিসি নিউজ, ঢাকা। জাতীয় পরিচয়পত্র সেবা কার্যক্রম নির্বাচন কমিশনের অধীনে রাখার দাবিতে 2 ঘন্টার কর্মবিরতি পালন করছেন সংস্থাটির কর্মকর্তা কর্মচারীরা। এই মুহূর্তে সেখানে কথা বলছেন তারা। আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে। যদি সরকারই আমাদের উপর আস্থা রাখতে না পারে, আমরা স্বাধীনভাবে কাজ করতে পারবো? সুতরাং আমরা বলতে চাই, আপনারা বলছেন, সরকার বলছেন নির্বাচন কমিশনকে একটি স্বাধীন স্বতন্ত্র প্রতিষ্ঠান এবং সক্ষম একটি প্রতিষ্ঠান করে গড়ে তুলবার জন্য। আমরা বিশ্বাস করি সরকার যা বলছেন তা মিন করছেন, এবং সেক্ষেত্রে সরকার নির্বাচন কমিশনই হচ্ছে স্বাধীন এবং সাংবিধানিক প্রতিষ্ঠান হিসাবে অত্যন্ত নিরপেক্ষ একটা জায়গা, যেখান থেকে আমরা এই ডাটাবেসটা নিয়ে কাজ করতে পারবো। আমরা অনুরোধ করব, আপনারা যদি এই ডাটাবেস ব্যবহার করতে চান, এখন 182-83টা প্রতিষ্ঠান ব্যবহার করছে, প্লিজ আপনারা যারা যারা ব্যবহার করতে চান আসেন না, আমরা এটাতে শামিল হই। একটাই ডাটাবেস থাকবে বাংলাদেশে, আমাদের পরিচিতি একটাই হবে। এই ডাটাবেস থেকে আমাদের পরিচিতি, অর্থাৎ এনআইডি বা ইউআইডি যাই বলি, এই ডাটাবেস থেকেই তৈরি হবে। যদি এক্সপানশন লাগে, কোথাও যদি কোনো সিকিউরিটি প্রশ্ন থাকে, আমরা সেটা সমাধান করতে পারি, সরকার সে বিষয়ে উদ্যোগ নিতে পারেন। নিরাপত্তার বিষয় তো আমরাও কম্প্রোমাইজ করি না, মাননীয় কমিশন, নির্বাচন কমিশনও কম্প্রোমাইজ করবে না। সুতরাং আমরা বলতে চাই, নিরাপত্তার প্রশ্নে নির্বাচন কমিশন আপোষহীন। এখানে মিনিমাম কোনো অনিয়ম কমিশন বরদাস্ত করেন না এবং সেটা গ্রহণ করবেন না। আমরা সবাইকে অনুরোধ করব, যারা এর সাথে সংশ্লিষ্ট, অনেকেই বলছেন যে এটা হয়তো আপাতত থাকবেন না। একজন প্রশ্ন করেছিলেন যে আপাতত নির্বাচন কমিশনই আছে, তো নির্বাচন কমিশনে তো আছেই আপাতত, আমরা তো সেটাই কাজ করছি। 2023 সালে যখন আইন হয়েছে স্বরাষ্ট্র নেওয়ার জন্য, তারপরে তো আমরাই কাজ করছি। আইন করে অন্যকে দিয়ে রেখেছেন আর কাজ করব আমরা দিনের পর দিন, মাসের পর মাস, বছরের পর বছর। কেন? আমরা চাই আগামী, অর্থাৎ এই যে আইনটা হয়েছে সেই আইনটা বাতিল করে নির্বাচন কমিশনে পুনরায়, অর্থাৎ পূর্বাবস্থায় ফিরে যাওয়া। এই কাজ আমরা অনুরোধ করব সরকারকে এবং সংশ্লিষ্টজন যারা আছেন, যে আপনারা দয়া করে দ্রুততম সময়ে আপনারা এই আইনটা বাতিল করে নির্বাচন কমিশনের পূর্বাবত আপনারা ফিরিয়ে নেন। আমরা চাইনি। চট্টগ্রাম বন্দরের জেনারেল কার্গো বার্থে অনবোর্ড সার্ভিস চার্জ বৃদ্ধি নিয়ে মুখোমুখি অবস্থানে শিপিং এজেন্ট ও বার্থ অপারেটররা। শিপিং এজেন্টদের অভিযোগ, চার্জ বাড়াতে ইচ্ছে করেই পণ্য খালাসের গতি কমিয়ে জিম্মি করছে বার্থ অপারেটররা। আর বার্থ অপারেটরদের দাবি, দীর্ঘ 1.5 যুগ ধরে চার্জ না বাড়ায় লোকসানে আছেন তারা। চট্টগ্রাম বন্দরের নিযুক্ত বার্থ অপারেটররা জাহাজ থেকে কন্টেইনার ওঠানো ও নামানোর কাজ করেন। এজন্য প্রতি কন্টেইনারে অনবোর্ড সার্ভিস চার্জ শ্রমিকদের মজুরি বাবদ 559 টাকা পান বার্থ অপারেটররা, যা পরিশোধ করে শিপিং এজেন্ট। সম্প্রতি এই সার্ভিস চার্জ নিয়ে পরস্পর বিরোধী অবস্থান নিয়েছে শিপিং এজেন্ট ও বার্থ অপারেটররা। প্রতি বছর শ্রমিকদের মজুরি 10% করে বাড়লেও গত 18 বছরে কোনো সার্ভিস চার্জ বাড়ানি বলে দাবি বার্থ অপারেটরদের। আমরা কোভিড সিচুয়েশন পার করেছি, আমরা কোনো বেনিফিট পাইনি। বিগত সরকারকে আমরা অনেকবার অনুরোধ করেছিলাম, তো এটা আমরা অনুরোধ করেছিলাম, বাট নোবডি টুক এনি অ্যাকশন। শিপিং এজেন্টরা বলছে বার্থ অপারেটরদের কন্টেইনার প্রতি চার্জ 110% বাড়ানো
বাড়ানোর দাবি যৌক্তিক নয়। তাদের অভিযোগ, বন্দরের জেনারেল কার্গো বার্টের কন্টেনার হ্যান্ডলিংয়ের গতি কমানোর পাশাপাশি প্রয়োজনীয় শ্রমিক দিচ্ছে না অপারেটররা। আমরাও চাই যে একটি স্থায়ী সমাধান হোক এবং চট্টগ্রাম বন্দর স্মুথলি রান করুক এবং আমাদের ব্যবসা বাণিজ্যে কোনো ধরনের যেন এটি কোনো বিরূপ প্রভাব কারো দ্বারা যেন না পড়ে। দুই সংস্থার বিরুদ্ধে বন্দরের পরিচালনা কার্যক্রম বাধাগ্রস্ত হচ্ছে। সংকট সমাধানে চিঠি পাঠানো হয়েছে মন্ত্রণালয়ে। বন্দরের পরিবেশ সুষ্ঠু সুন্দর রাখার স্বার্থে যাতে কার্যক্রমের মধ্যে কোনো রকম অসুবিধা না হয়, কোনো রকম শ্রমিক অসন্তোষ না হয়, এই বিষয়টার জন্য এই ধরনের তাদের ইন্টারনাল বিরোধগুলো আমরা অনেক সময় ইন্টারভিন করি। এই অবস্থা চললে আমদানি ও রপ্তানি বাণিজ্যে নেতিবাচক প্রভাব পড়ার শঙ্কা বন্দর ব্যবহারকারীদের। মাসুদুল হক, ডিবিসি নিউজ, চট্টগ্রাম। ক্লিক সিলিং ফ্যান, বিভিন্ন মডেলের কত ডিজাইন, এতে আছে ইউনিক ডিজাইনের অ্যালুমিনিয়াম ব্লেড, তাই বাতাস ছড়ায় প্রতিটি কোণায়। ক্লিক ফ্যান, প্রশান্তির হাওয়া ছড়িয়ে যাবে সবখানে। কুষ্টিয়ার খাজানগর মোকামে রমজানে ঊর্ধ্বমুখী চালের দর 10 দিনের ব্যবধানে কেজিতে বেড়েছে 2 থেকে 3 টাকা পর্যন্ত। মিলাররা শঙ্কা করছেন বোরো ধান না আসা পর্যন্ত চালের দাম আরও বাড়তে পারে। লাগাম টানতে আমদানির ওপর জোর দিতে বলছেন কেউ কেউ। চালের দাম সহনীয় পর্যায়ে রাখার দাবি ভোক্তাদের। চাল উৎপাদনে দেশের অন্যতম কুষ্টিয়ার খাজানগর। রোজা শুরুর আগেও এখানকার মিলগেটে প্রতি কেজি সরু চাল মানভেদে দাম ছিল 78 থেকে 79 টাকা 20 পয়সা। 10 দিনের ব্যবধানে তা বেড়ে বিক্রি হচ্ছে 80 থেকে 81 টাকায়। আর এর প্রভাব পড়েছে ভোক্তা পর্যায়ে। সরু চালের পাশাপাশি মোটা চাল কিনতে গুনতে হচ্ছে বাড়তি টাকা। সরবরাহ নিয়েও অভিযোগ আছে খুচরা বিক্রেতাদের। রোজা শুরু থেকে আমরা চাউল কিনেছি 1950, 1960, আর সেটা এখন বর্তমানে কিনছি 2010-2020। কিছু কিছু মিলে চাউল দিচ্ছে না, ক্রাইসিস দেখাচ্ছে। সাধারণ মানুষ তাদের কিনে খাইতে সমস্যা তো হচ্ছে, এটা নিয়ন্ত্রণ করা অবশ্যই জরুরি। মিল মালিকরা বলছেন দফায় দফায় চালের দাম বৃদ্ধির জন্য দায়ী ধান সংকট। এই সুযোগে ধানের দাম বাড়িয়েছেন বড় ব্যবসায়ীরা। 1 মণ মিনিকেট আমরা বর্তমানে বেচতেছিল 2600, 2500 টাকা। তাও লস হচ্ছে আমাদের, কারণ ধানের দাম হলো অত্যাধিক বেশি। হাস্কিন মিলও 50% বন্ধ, অটো মিলও 50% ধানের অভাবে। সেক্ষেত্রে মাঝে যে 2 মাস সরু চাউল এবং বাসমতি চাউল পর্যাপ্ত পরিমাণ আমদানি করতে হবে, কারণ সরু এবং বাসমতি চাউলের দাম বাড়লে কিন্তু আপনার সর্বোচ্চ নিম্ন শ্রেণীর চালের দাম বাড়তে শুরু করে। জেলা খাদ্য বিভাগের দাবি মজুতদারি ও মুনাফালোভীদের ঠেকাতে মিলগুলোতে নজরদারি অব্যাহত। ধানের দামের তুলনায় সেই হিসাবে চালের দাম মোটামুটি আছে, সামঞ্জস্য আছে। আমাদের কোনো ইন্সপেক্টরদের তথ্য অনুযায়ী কোনো অতিরিক্ত মজুত কোনো মিলে আমরা আশা করি যে বড় মৌসুমের শুরু হলে এটার দাম স্বাভাবিক হয়ে যাবে। কুষ্টিয়ার খাজানগর মোকাম থেকে ঢাকা সহ সারা দেশে চাল সরবরাহ করা হয়। ডিবিসি নিউজ ডেস্ক। এবার যুক্তরাষ্ট্রের পণ্যে পাল্টা শুল্ক আরোপ করল কানাডা ও ইউরোপীয় ইউনিয়ন। স্থানীয় সময় বুধবার মার্কিন পণ্যে 25% শুল্ক আরোপ করে অটোয়া। একই দিনে $2,800 কোটি মার্কিন পণ্যে পাল্টা শুল্ক আরোপ করে ইউরোপীয় ইউনিয়ন। কানাডা থেকে অ্যালুমিনিয়াম ও ইস্পাত আমদানিতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের 25% শুল্ক কার্যকরের জবাবে পাল্টা শুল্ক আরোপ করে অটোয়া। বৃহস্পতিবার থেকে কার্যকর হতে যাওয়া কানাডার এ শুল্কের আওতায় পড়বে $1,260 কোটি ইস্পাত পণ্য, খেলাধুলার সরঞ্জাম, কম্পিউটার এবং কাস্ট আয়রন পণ্য। প্রতিবেশী কানাডা থেকে সবচেয়ে বেশি ইস্পাত ও অ্যালুমিনিয়াম আমদানি করে যুক্তরাষ্ট্র। আর এপ্রিলে কার্যকর হবে মার্কিন পণ্যে ইউরোপীয় ইউনিয়নের শুল্ক। পর্তুগালে 1 বছরের মাথায় পতন হলো সরকারের। দেশটির সরকার পার্লামেন্টে আস্থা ভোটে হেরে যাওয়ায় পতন হলো ক্ষমতাসীন প্রধানমন্ত্রী লুইস মন্টিনিগ্রো সরকারের। স্থানীয় সময় মঙ্গলবার পর্তুগালের পার্লামেন্টে দীর্ঘ যুক্তিতর্কের পর সরকারের প্রতি অনাস্থা জানায় বেশিরভাগ রাজনৈতিক দল। প্রধানমন্ত্রী মন্টিনিগ্রোর বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার করে পারিবারিক ব্যবসায় সুযোগ সুবিধা নেয়ার অভিযোগ আনে বিরোধীরা। এর জেরে প্রধানমন্ত্রীর উপর অনাস্থা প্রস্তাব আনে প্রধান বিরোধী দল। ডিবিসি সংবাদে এই ছিল এখনকার মতো। ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন dbcnews.tv আর ভিজিট করুন ডিবিসি নিউজের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল। ডিবিসির সঙ্গে থাকুন 24 ঘন্টা।